ভালো লাগে না আর ভালো লাগে না বিলাস বাবুর চাকরগিরি করতে করতে আর ভালো লাগে না কিন্তু কি করব এই যেমন ধরুন আজ সকাল থেকে বাঁ হাতের তালুটা কেমন চমকাচ্ছে মানে টাকা আসবে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না এসে গেছেন ও তুমি আরে আমি ভাবলাম বুঝি টাকা এলো কি ব্যাপার বলো তো ভাই স্বপন বিলাস বাবু ফোন করে হাত খোলাই ডেকে পাঠিয়েছেন কেন তা বলতে পারবো না তবে আমাকেও বলেছে এখানে অপেক্ষা করতে নিশ্চয়ই কোনো চক্কর আছে ভাই ভাবে আর কোনদিন চক্কর স্যার বাবু মাঝে মাঝে নিজের উপর খুব ঘৃণা হয় জানেন রাতে অন্ধকারে আমার ঘুমন্ত আমার অবচেতন মনটাকে জাগিয়ে বলে এসব কি করছিস নীতিহীনতার ভালোবাসা মুখে পা কেটে করছে আদর্শের পচন শুরু হয়ে গেছে হাতি পোশাকটা পরার আর তোর কোনো অধিকার নেই খুলে ফেল পোশাক কোথায় খুলে ফেল তোর মাথায় অশোক স্তম্ভটার মানায় না তোর কোমরে দুর্নীতি কেমন বড় অস্ত্রটার মানায় না তোর শরীরে সত্য যত সম্ভব আর মানায় না স্যার বাবু ভূমিকা ভেঙে যায় স্বপন ভূমিকা ভেঙে যায় চেতনাহীন মনে জমা হয়ে যায় দুশ্চিন্তার ঘাম স্যার বাবু চলছে বলুন তো তখন থেকে আমি সৎ মার্কা কথা বলছেন স্যার বাবু একটা সুস্থ জীবনের স্বপ্ন কলেজ লাইফে দেখতাম পরে দেখলাম টাকাটাই সব স্যার বাবু টাকাটাই সব এই দুনিয়াটা পাল্টে গেছে স্যার বাবু এই দুনিয়াটা পাল্টে গেছে চুরি ছিনতাই ডাকাতি করেও আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে সমাজ আপনাকে বলে বাবা আর যে মানুষটা সারা জীবন স্কুলে মাস্টারি করে তার মাসে মাত্র 5000 টাকা পেনশন শুনে তার স্ত্রী এই সমাজটাই বলবে দূর বাবা পদার্থ ও টাকায় কি আর সংসার চালানো যায় আরে সেই জন্যই তো আমি আমার নীতি কর্তব্যটাকে বিসর্জন দিয়ে ওই কোল্ড স্টোরেজে রেখে দিয়ে এসেছি আপনি ঠিকই বলেছেন দয়া করে ওইগুলো নতুন করে বার করার চেষ্টা করবেন না তাহলে আমাকে দেখে চমকে উঠবেন না আমিও আপনাদের মতো স্যারের কথা অনুযায়ী কাজ করছি সেটা বুঝলাম প্রকাশ্য দিবালোকে হাত খোলাই কাজটা কি হয় কাজ করছি ফোন পলিটিক্যাল কি না বেশ এটাও বুঝলাম কিন্তু এখানে হবেটা কি হবে খেলা হবে খেলা সতের সাথে অসত বলুন বিলাস বাবু এতদিন এই ভগবানপুরে আমি নানান অন্যায় কাজ করে গেছি মানুষকে মানুষ বলে ভাবিনি পাত্তাই দিইনি আমার লোভ লালসা আসিয়ে আমি এই গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে ঠিকই বলছি সেজন্য তো আজ আমার বড় অনুশোচনা হচ্ছে নাটক করে না বিলাস রানী আর যাব না বেড়া বলে আমি দুধ খাবো নাটক নয় সারা জীবন বিড়ালে চড়া পড়ে গেছে তাই তো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে বলে এই হাত খোলা সবাইকে আমি ডাকলাম শুনো তোমরা যে যেখানে আছে সেখানে থাকবে কেউ মুখ ঘুরিয়ে নেবে না কেউ পালিয়ে যাবে না তোমাদের এই অত্যাচারী বিলাস বর্মন পাপের প্রায়শ্চিত্ত করবে পাপের প্রায়শ্চিত্ত জানি আর এও জানতাম যে আমি ভুল করলে তুমি এখানে আসবে তাই তো আমি অপরাধী দিয়ে তোমাকে পরিচয় ইয়েস স্যার আমি আপনার কথা অনুযায়ী ফোন করে ডেকে আনলেও মন কিন্তু আমার সাথ দিচ্ছে না ভেবেছিলাম এর পিছনে নিশ্চয়ই কিছু রহস্য লুকিয়ে আছে কিন্তু না ভুল আর কি আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে চলো তোমার কোনো সমস্যা হবে না এবার এখানে এসে খুশি তো দাদা যদি সুস্থ জীবনে চাই বোন হিসেবে তো আমি খুশি হবই হ্যাঁ দাদা আমি কথা দিচ্ছি যদি তুমি তোমার অপরাধ অস্বীকার করো চলো এই পিছায় ছোটাছুটি করে তোমার সাথে সাথে কম তার ব্যবস্থা কিছু করব হবে না ওসব কিছু করতে হবে না তুই পারিস তো ওই রাখি পূর্ণিমার দিন আর দিন ঝুলে গিয়ে তুই দাদার সাথে বাচ্চা করে আসি সপু বলুন
তোকেও আমার সাথে সারেন্ডার করতে হবে। আমি কেন সারেন্ডার করব বিলাস বাবু? আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সবই তো আপনার কথা অনুযায়ী করেছি। তুই আজও আমার কথা শুনবি? নিন আমাকে হ্যান্ডকাফ করান। টানবেন কেন? আপনাদের মতো ঘুষখোর পুলিশরা আসামের বাড়িতে হ্যান্ডকাফ নিয়ে নয়, যায় ফাঁকা মানি ব্যাগ। ঠিক বলেছো ফুলকি, ঠিক বলেছো। আমার তো মাথা ছিল না যে তুষার বাবু আমাকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ তুষার বাবু আমার মতন সমান দোষী। হ্যাঁ স্যার, আপনিও কিন্তু সারেন্ডার করা উচিত। আমি সারেন্ডার করব? হ্যাঁ করবেন। আপনি আমাদের চেয়ে বেশি দোষী। সারা জীবন ঘুষ খেয়ে আমাদের অন্যায়কে আপনি সাপোর্ট করে গেছেন। তাই আপনার উচিত প্রথমে সারেন্ডার করা। পুলিশ অফিসার হয়ে প্রথমে সারেন্ডার করব আমি? একটু প্রেস্টিজের ব্যাপার না বিলাস বাবু? ঠিক আছে। দোষ যখন আমরা তিনজনেই করেছি, আমরা তখন তিনজনেই সারেন্ডার করব। কিন্তু কে প্রথম ধরা দেবে তা ঠিক করবে আমাদের। আমি হ্যাঁ তুমি অপরিচিতা। ইয়েস স্যার, কালো কাপড় আমি সঙ্গে এনেছি। আমি নিজের হাতে ফুলকির চোখ বেঁধে দেবো। ওকে স্যার? ফুলকি তাহলে স্যার হয়ে গেছে, এবার আপনি আপনার খেলা শুরু করতে পারেন। ফুলকি এবার কানামাছি মহব্বত খেলা যে মনে আছে আমরা ছোটবেলায় কেমন কানামাছি মহব্বত খেলতাম? আর এই কানামাছি মহব্বত খেলতে আমাদের তিনজনের মধ্যে তুমি যাকে প্রথম ছুবে সেই প্রথম পুরান। ঠিক আছে আমরা খেলা শুরু করি। কানামাছি তুমি আমাকে ধরলি? ধরা তো দিয়েছি, এবার তুমি আমাকে ধরতে দাও। সালোয়ার আর চপ ভালো কে দিয়েছে? সজল বজল। এখন তুমি বলো কি করবে? নিজে থেকে সালোয়ার দেবে না? আমি নেব। নে ধর তুষার বাবু এখান থেকে যান। আমি চিৎকার করো না ফুলকি, বেশি লাফালাফি করো না, চিৎকার করো না। এতে তোমারও হাতে পায়ে ব্যথা হবে আর আমারও খুব কষ্ট হবে। এটা করতে হয়। ভগবান পুরো জনগণ তোমরা কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না? তোমাদের গ্রামের সম্মান নষ্ট হয়ে গেছে। তোমরা সবাই নিচে পড়ে দাঁড়িয়েছো। তোমরা সবাই কাবুল হয়ে গেছো। কোন সোরের বাচ্চা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? মাথা তুলে দেখ, আমি কি করছি? তোদের লিডারের ইজ্জত নিয়ে ফুটবলের মতো নাচিয়ে গোল করছি। আর দেখ এটা দেখার জিনিস, ভালো করে দেখ। আর যে চোখ নামাবে তার চোখ আমি উপড়ে নেব। আর দেরি করিস না, নে ওটা শুইয়ে নে। তোমায় একটু না দেখলে
আমি থাকতে পারি না কেমন একটু লাগে প্রতিবাদ করতে গিয়ে কি হলো? আমি তুই ঘরের মধ্যে চলে আমার সম্মান নষ্ট করছিস। আরে হাত ধরা সরা সামনে তোর ইজ্জত নিয়ে আমি সম্মান নষ্ট করলাম। চলে হ্যাঁ আমি জানি লজ্জা তুই গ্রাম ছাড়ি তবু পূর্ণিমার দিন তুই ছোট ছোট দেখো 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 কি চিনতে পারছো না আমাদের দলিত দরিদ্রীকে? আমি জড়িয়ে দিলাম স্বাধীনতা। কাপুরুষ বিদেশি সেনা জানি ধরিত্রীর শরীরে লেপে দিচ্ছে কলঙ্কের কালি। এগিয়ে আসছে না, যা চুরি পরে শাড়ি পরে ঘরের কোণে বসে থাক, যা নিজের মতো করে বলিস না আজ যে তোরা স্বাধীন। মাইক বাজিয়ে গান বাজাস না। ইগো ধরিত্রী তুমি চুপ করে আছো কেন? ওঠো 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 বলছি, ওঠো ওঠো ওঠো। চলো চলো ওঠাও হাতিয়ার, শুরু করো নতুন করে আরেক স্বাধীনতার যুদ্ধ।
তোমার চোখের কোণ থেকে যে রক্ত বেরোচ্ছে সেই রক্ত দিয়ে রাঙিয়ে দাও এই সভ্যতার মাটি। তোমার চোখের কোণ থেকে কালিমা নিয়ে লেপে দাও এই জনগণের মুখে। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজের, লজ্জা তাদের যে সমস্ত মহামহা দিয়েছিল পরিষ্কার ভারত, যে তাদের যারা নিজেদের রক্ত দিয়ে আমাদের পরাধীনতার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। হে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি সেদিন কার ভারত হারিয়ে দিয়েছিলে। রবি থেকে এসো এসো তারা মঙ্গল হয় নিজের ঘরে, সবার পরশে পবিত্র করা দীর্ঘনীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। সারা সমাজটা মানবিকতাই ধরেছে যে খরা, শাসনে শোষণে ব্যথাতে ব্যথাতে ভরা। আজি ভারতের মনোময় সাগর তীরে, আজি ভারতের মনোময় সাগর তীরে, আজি ভারতের মনোময় সাগর তীরে। আমি এখন জোয়ারের সমুদ্র তুষার পথের পার আর ঘুমে ঘুমে পৃথিবীর ইচ্ছে অশান্ত ইচ্ছে করছে গোটা ভগবান অন্য করে দেই, ইচ্ছে করছে নিজেকে ধিক্কার জানা, ইচ্ছে করছে দুটো হাত ধরে শুয়োরের বাচ্চা বিলাই গরুকে খুন করতে। না শোনেন না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? মুরগির স্থির হয়ে যাওয়া চোখ দুটো দেখার পর কোনো নীতি কথা, কোনো ভালো কথা চলে না, চলে না। ভেঙে পড়ো, তাহলে ফুল কিনতে হবে। মনসুর, আমি তো সেই জন্যই শান্ত হতে পারছি না। ওই বিলাস বর্মন যা করছে তার কোনো ক্ষমা নেই। আইন তুমি নিজের হাতে নিয়ে বাকি জীবনটা যদি জেলে কাটাও, একবার ভেবে দেখেছো ওই ফুল কিন কি হবে? কিন্তু আমি জান পারছি না মনসুর, একটা অপরাধ বল আমাকে তুলে খাচ্ছে। ফুলকির এই অবস্থা হলো আমি ও বিলাস বর্মনের চাকরিটা করতে বারণ করেছিল, আমি শুনিনি। আমি এখন এই ফুলকির সামনে কি দাঁড়াবো, বলতে পারো শক্ত হয়ে দাঁড়াতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে এই ফুল কিন দিকে। আমার সমস্ত ভাবনাকে তুমি হয়ে গেছে বন্ধু, আমি এখন একজন চিঠি এসে উতুরি সেদিন আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম বৌদি, হ্যাঁ সেদিন তুমি আমার কথা শুনতে, তাহলে আজকে তোমাকে এইভাবে কাঁদতে হতো না। একটা কথা মনে রেখো ভাই, যারা সর্বদা এরোপ্লেনে চড়ে তারা ঘাসের মর্ম বোঝে না, ঘাসের মর্ম তারাই বোঝে যারা ভোরবেলায় খালি পায়ে হাঁটে। কিন্তু ভাই তুমি তো
দেখো ঘাসও যেমন সবুজ, বিচুটি পাতাও তেমন সবুজ। যেমন সব সবুজ ঘাস হয় না, তেমন সব মানুষ মানুষের মতন দেখতে হলে কিন্তু মানুষ হয় না। তুমি ঠিক বৌদি, আমরা বিলাসটাকে চিনতে ভুল করেছি। কিন্তু আমি ভুল করিনি, তাই তো আমি সব খবর জানতে পারে আমি নিজে গিয়েছিলাম থানায়, তার বিরুদ্ধে রিপোর্ট লিখে এসেছি। কিন্তু এতে না ওই শয়তানটা আমি জানি, তাও আইন চলবে আইনের পথে। তাই লোকাল থানায় একটা এফআইআর করা খুবই জরুরি। এরপরেও যদি ওই তুষার বাবু স্টেপ না নেয়, তাহলে আমাদের সবাইকে ওই এসপি সাহেবের কাছে যেতে হবে। কিন্তু বৌদি, যার বিরুদ্ধে তুমি প্রতিবাদে ঢট ঢট যাইছো, সে কিন্তু তোমার স্বামী। তিনি হয় পারবে তো স্বামীকে কাজ করাই দাঁড় করাতে? তোরা রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? হ্যাঁ, নিজের সন্তানকে মারা যাওয়ার পরে মুখাগ্নি করার পর সেই রাজা হরিশ্চন্দ্র বলেছিল এদেশের সব সন্তানেরা তার সন্তান। তাই তো আজ আমি বাবার কর্তব্য পালন করব। এবার আমি বলছি, আমি সন্তান জন্ম দিতে পারিনি, তাতে কি হয়েছে? ওই ফুলটি আমার মেয়ের মতন, আর তোরা সবাই আমার সন্তানের মতন। তাই আমি আমার কর্তব্য থেকে আমি একটু পিছপা হব না। আমি বিরাট বর্মনের স্ত্রী কর্তব্য থেকে পিছপা হলেও আমি তোদের মায়ের কর্তব্য থেকে দায়িত্ব হারাবো না। কারণ স্ত্রী পাইয়া দেয় মায়া, আর মা ছড়িয়ে দেয় ছায়া। তাই স্ত্রীর কর্তব্য হচ্ছে শাখা সিঁদুর রক্ষা করা, আর মায়ের কর্তব্য ওই দুধের ঋণ শোধ করা। তাই আমি দুধের ঋণ শোধ করতে তোদের পাশে দাঁড়িয়ে থাকবো রে। শোন সজল, শোন মনসুর, এখন থেকে তোদের একটাই কাজ হবে, এই গ্রামের মানুষকে উঠিয়ে তোলা, জাগিয়ে তোলা। ওই ফুলকে আমাদের ভালো করতে গিয়ে অনেক মান সম্মান হারিয়েছে, তাই সবার প্রথমে ওই ফুলকে বাঁচাতে হবে। তাই তোদের আমি বলছি, আজকে থেকে তোরা কাজ শুরু করবে। কিন্তু বৌদি, আমরা জানাতে চাইলো ওরা কেউ জানবে না। এই ভগবানপুরের একটা মানুষ আজ ভেরুয়া হয়ে না, ভেরুয়া না হলে হাত খোলার এত লোকের একটা লোক কি এগিয়ে আসতো না? ভালো মন্দ পার্থক্যটা ওরা বুঝতে পারছে না। যদি বুঝতে পারতো তাহলে ওরা শুনতো যুদ্ধের দামামা। আমি কাল থেকে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাব, আমি হাত জোড় করব। জাগান সময় এসেছে, দয়া করে তোমরা যাবো। আমার মতো তোমাদের একদিন কাটতে হবে। শান্ত হও সজল, মুছো চোখের জল। এখন থেকেই শুরু করো এই বিলাস বর্মনের ধ্বংস করার চাল। তাই তো বলছি, তোমরা সবাই আমার সাথে আর সঙ্গে সাথে ফুলকি দাও। ফুলকির মনে মায়া তোমরা ফুটিয়ে দাও, আর ফুলকি ফুটিয়ে দাও যুদ্ধের পোশাক। তাই তো আমরা সবাই মিলে শুরু করি ওই ফুলকিকে নিয়ে যুদ্ধ করার রথ। আমার নামে করেছে। আমি প্রথমে কিন্তু উনি যে নাছা বান্দা মানে কি না এসপি সাহেব তাই মত বাধ্য শুনুন, একটা কাজ করুন, আপনি ওই ফুলকির কাছে যান, মিথ্যে ভাবে ওর জীবন মন্দিরে গ্রামের মানুষকে মিথ্যে ভাবে জীবন করুন। মানে হলো একদম বসে না থেকে লোক দোকানে কাজ করুন। যত সময় হচ্ছে আপনি এই এক্সট্রার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আপনি কাজ করলে ওরা অহেতুকার উপর হলে কি তারপর এই মাস ব্রেক পর পেছটা দিয়ে গেলে আপনি ছিঁড়ে ফেলে দেবেন। স্বপনের মতো শুনলাম ওই হট থেকে সিট থাকতো, ওকে ওর বাড়িতে নিয়ে যেতে। শুনুন, আকাশে বৃষ্টি হতে পারে, আপনি বৃষ্টি নেওয়ার আগে ফুলকির কাছে যাবেন। আমি এক্ষুনি যাচ্ছি ওই ফুলকির কাছে। দশের ঘরের মতো সাজানো জীবন একদিন
চোখে জল তুই কাঁদছিস মা কাঁদিস না ওরে তোর পুরো ছেলেটার কাছে তোর চোখে জলে অনেক দাম মা অনেক প্রাণের ভয়ে আজ বোমা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ওদের সত্তা ঘটনাটা দেখলে ওই বাড়িতে যারা বাস করত ওদের অত্যাচারে গোটা গ্রামের মানুষ বুঝে শুনে চলে কিন্তু একদিন সকালে হঠাৎ কালকে আলো নেতারে চেহারা ওই প্রতিবাদে চলছে ওই রাজনীতির লড়াই ওরা জানলেও মুখ বলতে পারছে না তার কারণ এই বিলাস ভবনের কাছে এই গ্রামের জমি বন্ধ কাছে একটা চাঁদের কাছে সূর্য যতটা একটা চাষির কাছে জমি ততটাই তাই জমি হারাবার ভয়ে মুখ বলতে পারছে না ফুলকি। কিন্তু এবার সকলে বলবে রে একবার তুই হুঙ্কার ছাড় মা তারপর দেখবি ওই প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসছে বারুদের না বাবা না যা হবার তা হয়ে গেছে আমি চাই না বিপদ হোক এসব তুই কি বলছিস আমি ঠিকই বলছি বাবা আমি ঠিকই বলছি আমি প্রথম দিনে ওকে মার করেছিলাম কিন্তু আমার তো অন্যায় মেনে যাচ্ছে আমার কিন্তু নাই তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি আমি ঠিক থাকতে পারবো বলো আমি ঠিক থাকতে পারবো আমি চাই ঘটনাটাকে দুর্ঘটনা মনে করে বাবা ওই ফুলকিকে নিয়ে কলকাতা চলে যাবো ফুলকি পারবো আমি ভাড়া বাড়িতে থেকেও আমি সুখে সংসার চালাতে পারবো কিন্তু আমার পক্ষে যে তোমার সাথে যাওয়ার সাহস ফুলকি আমাদের ভুল বুঝি আমি চাই না আপনি ভীষণ ভালো আমি আপনাকে ভীষণ ভালোবাসি তাই আমি চাই না আপনার দিকে আগে তুলে বলবো ওই দেখো চাচা একটা কাছে নামের শ্বশুর মশাই সেটা তোমাকে জীবনে ভালোবাসি আমি চাই না তোমার দিকে আগে তুলে বলবো ওই দেখো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই বিয়েটা আমি করব না তোকে বৌমা করে ঘরে পাকাপাকি ভাবে আনবো বলে আমি যে সব আয়োজন শেষ করে ফেলেছি রে মা কিন্তু সব আয়োজন শেষ করে আপনার আয়োজনের সাথে
আমিও যে শেষ হয়ে গেছি কাকা বাবু। কে বলে ফুলকে তুমি শেষ হয়ে গেছো? তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে ফুলকে। তুমি দয়া করে শুধু তোমার সিদ্ধান্তটাকে বদলাও ফুলকে। সান্তনা দিও না সিদ্ধান্ত। আমি জানি আমার চলার পথে রাস্তাতে পড়ে গেছে একটা মস্ত বড় দাড়ি। আমার চরিত্রের উপরে পড়ে গেছে একটা মস্ত বড় জিজ্ঞাসার চিহ্ন। সবাই মিলে ভালোবেসে আমার মাথার উপরে মাথা দিতে চাইলে কি হবে? আমার কাছে বাবা সেমিকোলনের কোনো বন্ধু নেই, কোনো নিজের হাতে যে চালাতে চালিয়েছ সেটা নিজে হাতে বন্ধ করে দিতে পারো, কষ্ট হবে। এটা ভেঙে গেলে ও ছড়ে মুখে মরা গাছের ডালের মতো তুমি ভেঙে পড়বে। আমার কিচ্ছু করার নেই, কারণ আমি যে সিদ্ধান্ত বদলাতে পারবো না। আমি শুধু দিন বদলে চলে বুকের ভেতরে বদলা আগুন জ্বালাবো। বদলা চাই রে মা, জামা চাই নিজের হাতে দে। জামা আসতে পারি? এসেই তো করেছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে, কেন এসেছেন? মজা দেখতে এসেছেন? আসলে 30 থানায় এফআইআর করেছেন ওই বিলাস বর্মনের নামে। উনি নাকি কোন একজন ফুলকি নামে মেয়েকে রেপ করেছেন। সেই ব্যাপারে আপনি জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। তা আপনাদের মধ্যে এখানে ফুলকি কে? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? তাহলে ইমিডিয়েট ডাক্তার দেখান, তা না হলে কোনোদিন দেখবেন আপনার বইয়ের বদলে আপনার মেয়ের সাথে রাত কাটিয়ে বসে থাকবেন। যেটা জিজ্ঞাসা করছি সেটাই উত্তর দেবেন। কেসটা নিয়ে আমাকে একটু তদন্ত করতে দিন। আপনি তাহলে ফুলকি? তাহলে বলুন তো ফুলকি দেবী, বিলাস বাবু আপনাকে রেপ করার সময় আপনার শরীরের ঠিক কোথায় কোথায় হাত দিয়েছে? কিভাবে কথা বলতে হয় সেটা আপনি ভুলে গেছেন স্যার। রাগ করছেন কেন? ডিটেইলসে না জানলে কেসটা আমি সাজাবো কি করে? আচ্ছা আপনি বলুন হাট খোলা থেকে তো আপনি প্রথম ওনাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। তা যখন বাড়িতে এসেছিলেন তখন উনি করেছিলেন নাকি আগে গেট আউট! আই সেড গেট আউট! রাগ করছেন কেন? পুলিশের কাছে কথা দেবেন না, পুলিশের কাছে কথা দেবেন। ওকে আপনি বলুন আপনি যখন ওনাকে দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? বিলাস বাবু বলেছিলেন আপনার প্রশ্নের উত্তর দিতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আপনি বলুন তো ঠাকুমা, আপনি যখন ওনাকে দেখলেন তখন ওনার শরীরের ঠিক কোথায় চলে গেছিল? অন ডিউটি একজন পুলিশ অফিসারের কাছে আপনি হাত দিলেন। ঠিক আছে, আমিও দেখে নেব। চলে দাঁড়ান অফিসার। এতক্ষণ ধরে আমরা প্রশ্ন করছিলেন, আমরা সবাই ছিলাম। এবারে আমি প্রশ্ন করব। আপনি আমাকে উত্তর দিন। আপনার ঘরে শুনেছেন একটা অল্প বয়সী মেয়ে, আপনার মেয়ের সাথে যদি এমন দুর্ঘটনা করে তদন্তের নামে কি আপনার মেয়েকে আপনি এই প্রশ্নগুলো করবেন? যেগুলো আমাকে করলেন। শোনার পর আপনার মায়ের শরীরে কোনো কাপড় ছিল না। আপনার মেয়ের শরীর থেকে কোন জায়গায় রক্ত ছিল? আপনার মেয়েকে কেউ ছিল? আপনার মেয়ে চোর চোরা কাছে গিয়েছিল? তদন্তের নামে এই প্রশ্নগুলো আপনার
নিচে বলে কষ্ট হচ্ছে কি ভয় পাচ্ছেন বাবু ভয় কি ভালো ফেলে যাদের তাদের চাপি করছে সেই মানুষটা নিজের সাথে জন্য নিজের ভয় লাফি করে আপনার মানে লাথি মারতে দুবার পারবে ও ঠিকই বলেছ অফিসার। আপনি যে পোশাকটা পরে আছেন ওটা কিন্তু এই দুর্গা পুজো বা ঈদ উপলক্ষে দোকান থেকে কেনা কোনো পোশাক নয়। যেটা পরে আপনি স্টাইল করবেন ওই সমাজের মধ্যে ওই পোশাকটার অনেক সম্মান। তাহলে কেন ওই পোশাকটার অমর্যাদা করছেন? কোন তদন্তের প্রয়োজন নেই। আমি চাই না আপনাকে নিয়ে আলোচনা করুন। তদন্ত নিয়ে ইন্সপেক্টর বাবু হোসেন টাকার চলিত নিচে ইউনিফর্মটাকে বিক্রি করে এবার দেখছি হোসেন টাকার জন্য নিচে বাচ্চাকেও বেঁচে দিচ্ছে। একটা বড় করে ছবি দেবেছে আমার ঘরের দেওয়ালে বাড়িতে বসে বড় সবাই বলতে পারে কিন্তু রোদে পুড়ে চলে মাঠে লড়াই করে বোঝা যায় আসল নেতা কতটা কঠিন। আজ তোমাদের দিন তোমরা বলবে যেদিন আমার দিন আসবে চলে অনেক হয়েছে বাড়ি বয়ে সবাইকে অপমান করে গেল। কাল গ্রামে আরো 5জন মানুষ এখানে মজার দোকান চলে আসবে। চলো ফুলকি চলো, তার আগে আমরা কলকাতায় চলে যাই। শিববর্মনকে যতক্ষণ না আমি তার উপযুক্ত শাস্তি দিতে পারছি কলকাতা তখন দূরে ছাই এই গ্রাম ছেড়ে আমি ওই পাশের গ্রামে অফিস যাবো না। মা দুর্গা জেগেছে এবার যাত্রা শুরু হবে। আমি আজই সাহেবের কাছে যাব রে মা। সব ঘটনা আমি খুলে বলব, উনি নিশ্চয়ই তোর জন্য একটা কিছু ব্যবস্থা করবেন। আপনি খুশি হয়েছেন তো বাবু? খুব খুশি রে মা, খুব খুশি। দেখতে পাচ্ছিস না এই আমার চোখে কেমন খুশি অশ্রু বয়ে যাচ্ছে। ওরে মা, এই দিনে তোমার স্বপ্ন তো পূর্ণ হয় না রে মা। তাই আমারও এই বাড়ির যাওয়ার স্বপ্নটা আমার পূর্ণ হবে না, আমার পূর্ণ হবে না। কিন্তু তুই তো জিতবি রে মা, তুই তো জিতবি। আমি তাই বুঝি রে বাবা, আমি তাই সবাই তোমাকে সাপোর্ট করে গেল ফুলকি, আমার তোমাকে ভালো না। আর থামবেই বা কেন? আমি কে? এভাবে কেন বলছিস? তুমি আমি তো আছি। তাহলে কেন আমি যে সব দেখছি কেন? একটু বাসি পুলিশ দেবতার পুজো
ভুল করো না। তুমি বিশ্বাস করো, আমি শুধু আমার বর্তমানকে চাই। কি নয়, সবাই ভাবছে আমি স্বার্থপরের মতো নিজের কথাই ভাবছি, কিন্তু আজ আমি স্বীকার করছি ভুলকে। আমি স্বার্থপরের মতো শুধু তোমার কথাই ভাবছি। কারণ আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ভুলকে। তাই ভালোবাসা যার নাম নেই, কোনো নাম নেই। আজ যে লড়াই তুমি করতে যাচ্ছ, তাতে তোমার আবার বিপদ হয়। আমি কি আপনাকে পারবো? বলো ভুলকে আমি পারবো? জানো যদি তাহলে ভয় ভয় কেন কিছু ভুলে আবার ফিরে আসছো না। আর পাগলের মনে তুমি করছি কারণ ভালো করছি তোমরা আচ্ছা আমার গেছে। আমি জানি তুমি আমাকে ভুলেছিস পূর্ণিমা কখনো আমার ঘরে যোজনা চিরদিন আমি নিজে করেছি ওর বিলাম হাতে যে পাপ আছে ফুল সেই পাপ আজ কমা চাই। এটা না হয় বুঝতে পারছি, ওই সাগরে পৌঁছাতে হলে আগে এই খালটাকে পার হতে হবে। কি আপনারা চিনতে পারলেন না? ভগবান চেনা কথাও না, আমি হচ্ছি নকল হনুমান, আর আসল হনুমান ওই রামের জন্য জীবন দিতে রাজি ছিল। হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে। ও বেশ মজার লোক তো আপনি। তা আপনার সীতাটি কে? ফুলকি দিদিমণি। আগে দিন আপনি করা ফোনে একা গিয়ে ফুলকি দিদিমণি যে সর্বনাশটা হলো, আজ আমাকে একা আসতে দিনি, সঙ্গে আমি আছি। সেদিনের ঘটনার জন্য আজ আমি সত্যি অনুতপ্ত। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ হয়ে গেছে, সেটা দেখেও আমি কোনো কিছু করতে পারলাম না। আসলে আমি বিলাস ব্রাহ্মণী। ভগবান ওই ঠ্যাবনাটা কথা বলবেন না। কি আছে একবার সুযোগ পাই হাগা মোতানি বন্ধ করে আমিও তাই চাই। আসলে ও আমার আপনারও। আচ্ছা এটা ছাড়া ওনার জন্য কোনো কাজ নেই। ঠিক আছে এখন বলুন ফুলকি দিদিমণিকে এখানে কেন ডেকেছে? একটা ইতিহাসিক ঘটনা জানাবো। কি সেই ইতিহাস? সেই ইতিহাস হলো ফুলকি আর সজল বাবু খুব ছোটবেলাতেই যখন ওরা ছোট ছিল তখন জানতো না ওই বিলাস বর্মন তার বাবা মাকে বিষ খাইয়ে খুন করেছে। না নয় ফুলকি, না নয়। তুমি তখন খুব ছোট, তাই সেই ছোট কথা তোমার না জানার কথা। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি কিন্তু সেদিনের ঘটনা সব জানি। আসলে তোমার বাবা আমাকে খুন করেছে। তুই এই ঘটনা আমাদেরকে আগে বলেননি কেন?
বিলাস নাই ভয়ে আমি বিয়ে চুক্তি করেছিলাম তাহলে আজকে বললে আমার বিবি আমার মনে সব আজ দিয়েছে জানো ওই বিলাস আমাকে নাচিয়ে আমার কাছ থেকে সব চুকিয়েছে তোমার মতো একটা জীবন নষ্ট করে দিয়েছে আর আমি চুপি পারলাম না সেদিন ওই বিলাস দাঁড়িয়ে ছেড়ে দাও না বাড়তে পারছিস তোদের এই বিলাসটা কত বড় দেবতা ভুল করেছি রে মহা ভুল করেছি তুই করে হক দাদাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে সজলদাকে ক্ষমা করে দাও ফুলকি দিদিমণি, কিন্তু ভুলেও ওই শয়তানকে ক্ষমা করো না। চিন্তা করিস না ওই শয়তান বিলাস বর্মনকে কিছুতেই আমি ছাড়বো না। ওই শয়তান বিলাস বর্মন মারছি লোকে চা করার আমি করব না। শুধু তাই নয়, ওই শয়তানটা অধিকারী বাবুকে খুন করেছে, তার প্রমাণও আছে। আর আমি ছাড়বো না। আমিও কান দাঁড়িয়ে ওই বিলাস বর্মনের নামে আমি উচিত খাইব। শয়তান বিলাস বর্মন এতদিন তুমি বৃষ্টি দেখেছো, এবার তুমি বন্যা আমার এমন একজন চাই যাকে ওই বিলাস বর্মন চেনে না। বলো কি হবে? ওই বিলাস বর্মনের কাছে পৌঁছে যাবে, ওখানে গিয়ে বলতে হবে সময় মতো আমি তোমাকে জানিয়ে দেব। রবি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ সচিন তেন্ডুলকর, তুমি যা বলবে তারই ছদ্মবেশে হারামির কাছে পৌঁছে যাব। কারো ছদ্মবেশ নয়, তুমি সব এসে পৌঁছে যাবে। আর ওইখানে গিয়ে কি কি কার্যকলাপ ঘটাবে সেটা আমি তোমাকে হাই কলাই ছেড়ে দেব। কিন্তু কাল বিলাস বর্মন কোথায় থাকবে? কাল তো বিলাস ওখানে থাকবে না। হ্যাঁ, থাকবে বাগান বাড়িতে। আর সেই বাগান বাড়ির ঠিকানা আমি দেব। বিলাস বর্মন তুমি চোর এতদিন ধরে তুমি ধানের শীর্ষ হয়ে যে মালুকি রূপ দেখেছো, এবার দেখা দেবে হাতে করে যে মেয়েদের সরে শাস্তি করেছো, তোমার সরে ওই হাতটাই আমি কেটে ওই বিলাস বর্মন ওই রাজ্যের সাম্রাজ্যে ওই বিলাস বর্মন আমি বলে দেব চাঁদকে পৃথিবীতে কেউ বিলাস বর্মন হয়ে যাবে চোখে ভয় ভয়ে থাম্বারুকে বিজয় নিয়োগ করে আমি যাব বিলাস কাছ থেকে শেষ সাজা চিনিয়ে আমি দেব খোদি বলছি অসুর নিধন সত্য। এই ভগবানপুরে আমি একা থাকবো। আগে আমিও একই কথাই বলছিলাম বাবু, কিন্তু লোকে শুনছে না।
কে তুমি খাঁটি বেটা ছেলে পরীক্ষা পাথনিও বিফলে মূল্য ফেরো কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না কে তুমি নেতাজি সুভাষচন্দ্র বসু নাম শুনেছেন? আমি নেতাজি সুভাষচন্দ্র বসু না বলে আচার্য জগদীশ চন্দ্র বসু নাম শুনেছেন? হ্যাঁ আমি আচার্য জগদীশ চন্দ্র বসু না। তাহলে তুমি কে সেটা বলবে নাকি? শান্ত ভট্টাচার্য নাম শুনেছেন? না সে আবার কি হে ওটাই আমি। আজ এই অধমে নামি প্রশান্ত ভট্টাচার্য। বুঝলাম কিন্তু আমার কাছে তোমাকে কে পাঠিয়েছে? কি চাই এখানে? আপনার পেছন মরবা চলে যাচ্ছে চ্যাংড়ামি করে আর যাইবো পানি না স্যার ভুল করে ফেলেছি এবার সত্যি করে বল আমার কাছে তোকে কে পাঠিয়েছে? মমতা ব্যানার্জি। মহিলায় সংরক্ষিত আসো মুখ্যমন্ত্রী বন্ধু মহিলা কথা বলতে গেলে মহিলার নাম বেরিয়ে আসে। আমার সন্ধানে ভালো ভালো মহিলা আছে আগে বলবি তো যা খাবি যা না তোর ভালো ভালো কেমন লাগবে বলুন? মানে লাগলে বলবেন। আমি ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছি আর ও আমাকে ডেলিভারি করার পেছন দিচ্ছে। আরে চলবে না আর কি আছে বল? সেকেন্ড হ্যান্ড ডবল ডবল মানে ডিভোর্সিব এই আমটা লাগলে বলবেন। চলবে না প্রশান্ত কোচি আছে বাংলাদেশের ইলিশ পেটি একদম চকচক করছে, দিল একদম ঠক ঠক করছে। উর্দি বয়সে ছেলেরা পেছনে লেগে থাকে বলে সর্বদা বড় ফাপড়ে থাকে লাগলে বলবে। আরে একই তো লাগবে প্রশান্ত, একই তো লাগবে। তা দেখতে কি রকম? ভাগের এক ভাগ কাটি না, ভাগ করি না, আর এক ভাগ নাগি না। একই তো চাই রে প্রশান্ত, একই তো চাই। অসাধারণ ক্যাটিনার মতো চোখ, করিনার মতো ফিগার, আর নাগিনার মতো সবুজ। আমি হলাম জাপুরে খেলতে যদি হয় তাহলে তার সামনে খেলাই উচিত। যত টাকা লাগে তুই গরমগুলোকে জিনিস নিয়ে কাল আমার বাড়িতে চলে আসিস। বাগান বাড়ির ঠিকানাটা নবীনের পলাশ ডাঙ্গা। চিন্তা করবেন না স্যার, মনে থাকে যেন। আমি কাল আপনার জন্য একদম জ্যান্ত ইলিশ নিয়ে পৌঁছে যাব। তবে স্যার সঠিক দাম দিতে পারবেন তো? সঠিক দাম না পেলে ইলিশ রানী কিন্তু বড় থাকবে না। ঠিক আছে চলে যাও। টাকার জন্য তুমি চিন্তা করো না। কাল তোমার সাথে দেখা হবে। ঠিক রাত্রি 10টা। ওকে স্যার, তাহলে এখন থেকে চিন্তা ভাবনা করুন কি খাবে। ভাবা না পাতি আমি এখন ও এই না হলো ভাগ্য, দুর্ভাগ্য। ঠিক বলেছেন, সত্যি আমার দুর্ভাগ্য যে আমি আপনার জন্য এত কিছু করছি আর আপনি আমাকে চিনতেই পারছেন না। আমাকে এখানে ডেকেছো কেন? সে কি রে সবু, তুই কাকা বাবুকে কিছু বলিস নাকি? আরে উনি তো আসতে ছিলেন না, আমাকে জোর করে ঘোরাতে হলো। কথাগুলো বলবো কখন বিলাস বাবু? আপনি আমার উপরে তো রেগে আছেন কেন? শুনেছেন তো ওই ফুলকিকে প্রকাশ্য দিবালোকে হাত করার অবলম্বন মানুষের সামনে তুমি কি আমাকে এই কথাটা বলার জন্য এখানে ডেকেছো বিলাস? তো অধৈর্য হচ্ছেন কেন? বিলাস বাবুর কথার আগে পড়ে শোনো।
ভগবান আর বিলাস বাবু যা করেন মঙ্গলের জন্যই করে। বিশ্বাস করুন কাকাবাবু, বিশ্বাস করুন। আমি নিজের জন্য পূর্ণের ইজ্জত নিয়ে খেলেছি আপনার জন্য, আমার জন্য। আপনার জন্য। সামনের পঞ্চায়েত নির্বাচনে আপনি ভোটে হচ্ছেন। এবার ভাবুন আপনার ছেলে ওই সিদ্ধার্থর সঙ্গে ফুলকির বিয়ে কাছে ফেলুন, তাতে করে একটা ঘর থেকে মেয়েকে বৌমা হিসেবে মেনে নিচ্ছেন বলে পাবলিকের কাছে ইমেজ তৈরি হবে। তারপর পাশে ওই ঘর থেকে বৌমাকে নিয়ে জিতে করে ঘুরুন। এই যে স্টেজে বক্তৃতা দিন, দেখবেন বিপক্ষের প্রার্থী আপনার সামনেই দাঁড়াতে পারবেন। সব ভোট আপনার দিকেই পড়বে। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে তুমি আমার জীবনে আলো জ্বালাতে চাইছো রাসেল। আমি চাইছি আপনি বাঁচিয়ে পাবেন না। আপনার গাড়ি হবে, টাকা হবে, ক্ষমতা হবে, সব হবে সব। তারপর ধরুন মানে বয়স হয়েছে, অসুস্থ হলে ভালো নার্সিং হোমে ভর্তি করতে পারবেন। মারা গেলে আপনার মতো গোটা ঘরে খাদ্য শান্তি করতে পারবেন। এক কথা রোজগার আপনা খরচ কর আমা আপনি খরচ করেন মিরাজ বাবু। আরে বাবু কথা দিলে পোস্টার ব্যানার হাত করো, ভোটার জন্য হাত, মাইকের টাকা, স্টেজ, জিপ কিংবা তেলের টাকা আমি সব খরচ করব। আর হেলিকপ্টার না ভোটে হেলিকপ্টার ব্যবহার করা ঠিক হবে। বিলাস তুমি শুধু সময় নষ্ট করছো। কাকা বাবু না কাকা বাবু, আমি সময় টাকা কিছু নষ্ট করছি না। আরে এটা আমার কর্তব্য। তবে হ্যাঁ আমি ভোটের প্রচারে দেব শ্রাবণ বলুন তাকে চাই। প্রয়োজন আমি হিন্দু নিয়ে আসবো, টাকা আমি দেব। আমি ভোটের কাকা বাবু যদি দাঁড়াতে হয় তাহলে তোমার বিরুদ্ধে ওই আদালতে কাঠ গড়াতে দাঁড়াবো। এমন কথা বলে না কাকা। আমি যা বলছি তাই করবেন। আপনার কথা ফুলকি শুনে আপনি ফুলকিকে নিয়ে কোথায় চলে যান, ওখানে আমার বিরুদ্ধে খুন তুলছে ফুলকি, ওকে বোঝাবেন, নাহলে কিন্তু আমি আপনার। তাহলে এখন আসল সত্য বেরিয়ে এসেছে। বাহ চমৎকার। তবে শুনেছি ওই ফুলকির সাথে হাত মিলিয়ে আমি যতদিন না তোর হাতে হাত ধরা পড়াতে পারছি ততদিন আমার শান্তি নয়, আমার শান্তি নয়। আমি চলি। কোথায় যাচ্ছিলেন? দাঁড়ান, কমসে কম আপনার পায়ের ধুলো তো নিবে। চুয়ারে লাশটা কি করবো বিলাস বাবু? তুইও আমার সাথে থেকে এই মাত্র কাকা বাবু এখনো ছুটে গিয়ে আমাকে বলবি বিলাস বাবু, আপনি বলেন বিলাস বাবু, আপনি বলেন এত ভালো মানুষটাকে আপনি মেরে ফেললেন।
আপনি কি করলেন? এ আপনি কি করলেন স্যার? এ আপনি কি করলেন? সঞ্জীব বাবু ভালো মানুষ আপনি করে দিলেন। আপনার মনে কি একটু দয়া মায়া কিছু? অপরাজিতা, তুমি চুপ করো। দিনের পর দিন ধরে আমি রাজভবনের কথা অনুযায়ী অনেক বাজে কাজ করেছি। মানছি আমি মাইনে নিয়েছি, কিন্তু তাই বলে এই নয় যে চিরটা কাল আমি অন্ধ কিংবা বোবা হয়ে থাকবো। কথা বলে না। আমি মন থেকে তোমাকে ভীষণ ভালোবাসি। আমি 30 থেকে জীবন করে তোমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করব। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে রাজি নই। আমার শয়নে স্বপ্নে জাগরণে শুধু তুমি। আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি ফুল গলে নাম লেখা তুমি নদী পাড়ে যেমন আজ সকালে গিয়েছিলে। স্যার আপনি ফুলকি আর সজলের বাবাকে আমি ফোন করেছি, এই কথা নিশ্চয় তুমি বলে দিয়েছো। আসলে মানে আমি এইসব আপনি কি বলছেন স্যার? কই আমি কিছু বলিনি, সব বলেছে। আজ সকালে আমি নিজের চোখে দেখেছি তুমি নদীর পাড়ে গিয়ে ফুলকির সাথে দেখা করেছো। না তুমি ভুল দেখেছো। আসলে তুমি অন্য কাউকে আরে আমি কথাই বলছি, ও হয়তো তোমার মতো লোককে দেখে বুলিয়ে ফেলেছে। হ্যাঁ আসলে না হে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি কথা বিশ্বাসই করিনি, কিন্তু কি করব বলো, প্রাণের মায়া বড় মায়া, তাই সত্যি কথা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, খবর অবিশ্বাস করতে পারছি না। স্যার আপনি ড্রিঙ্ক আমি ঘর থেকে নিয়ে আসি। পালিয়ে যেতে চাইছো? না মানে আসলে আপনি ড্রিঙ্ক যাও হারামজাদে। আমার চলে গেল। তুই একবার খবর দিয়ে বল এক্ষুনি আসতে হবে। ওকে বল দুটো মারা মানে দুটো এবার 6 মারবো। তুমি আমাকে বাঁচাও। আমি রাগের মাথায় আমি খুন করে ফেলেছি। তুমি আমাকে বাঁচাও। পিস্তল দিয়ে আমি সঞ্জীব বাবু আর অপরাজিতাকে খুন করেছি। সামান্য টোনা রাখতে মারতে গেলে মানুষটা ঢুকতে পেটে আর তুমি তো জল জল মানুষকে ভুল করেছি। আমার রাগ আমার জীবনকে নষ্ট করে দিচ্ছে। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি না চাইলেও তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার আগে তুমি বলো এদেরকে তুমি মারলে কেন? কে কাকে খুন করেছে? স্যার আপনি এসে গেছেন। আসুন আমাকে বাঁচান। আমার বউ পাগল হয়ে গেছে।
কি হয়েছে কি আমাকে খুলে বলুন কেসটা। হ্যাঁ আসলে ওই কিছুক্ষণ আগে সঞ্জীব বাবু আমাদের বাড়িতে এসেছিলেন। সঞ্জীব বাবু ভালো মানুষ তাই এসেছিলেন। আই সি, কিন্তু কেন? আরে বলছি আসলে ফুলকির কেসে ওই তিস্তা আমার নামে এবার আমার সাথে মানে থানা পুলিশ হলে আমার সাথে ফুলকির নামটাও জড়িয়ে যাবে, এতে ওদের বংশের বদনাম হবে। তাই তিস্তাকে অনুরোধ করলেন তিস্তা যেন কেসটা তুলে নেয়। আর তিস্তা তখন রেগে গিয়ে সঞ্জীব বাবুকে গুলি করে মেরে ফেললেন। শুধু তাই নয় আমার কান্না হচ্ছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে ও আমাকে মারার জন্য গুলি চালিয়েছিল। আর আমার সেক্রেটারি অপরাজিতা ছুটে এসে আমাকে বাঁচাতে যায়। আর তখন অপরাজিতার গুলি লাগে ওই দেখুন আবার গুলি চালিয়েছিল। ভাগ্যে গুলি থাকিনি। জয় মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না তিস্তা। আমার নিজের বিশ্বাস হচ্ছে। আমার নিজের বিশ্বাস হচ্ছে স্যার বাবু। দেখুন তিস্তা ছিল আর সঞ্জীব বাবু ছিল। আর অপরাজিতা আমাকে এইভাবে তাই আমার বদলে অপরাজিতার গুলি লাগে পিঠে। আমি এবারে ভাবছি সেক্রেটারি হলে অপরাজিতা আমাকে কত ভালোবাসতো। ইউ আর আন্ডার অ্যারেস্ট তিস্তা দেবী। পিস্তলটা কিন্তু এখন আপনারই হাতে। এরপরও কি আপনি বলবেন কোন দুটো আপনি করেননি? আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। আপাতত চলুন। চিন্তা করো না তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। সপ্তাহে একবার করে জেলে গিয়ে তোমার সাথে আমি কি হলো? চলুন। বিলাস বাবু, ওই প্রতিদিন তেল শেষ হয়ে গেলে যেটুকু সলতে বেঁচে থাকে সেটুকু সলতে মাথা চালাতে দপ দপ করে আর তোমার তেল শেষ হয়ে গেছে বিলাস বাবু, তাই তুমি মরার জন্য প্রস্তুত হও। চলুন আসুন। কি বুঝলি? খেললাম বল। আমি অনেক বড় বড় সুরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো ইম্পোর্টেড সুরের বাচ্চা আমি আগে দেখিনি। এরু পায়ে দিলে মা দুলি করে পড়বো। ভাই নিবি। আরে ওটা তো আমি সব সময় রেডি আছি।
তুমি একটু শান্ত হও আমি বাবাকে পুলিশের সমাজ থেকে পাঠানো হয়েছে। সিদ্ধার্থ আমি এসব হয়ে গেল। আচ্ছা তোরা কাঁদছো কেন? এর রাতে কাঁদতে নেই। মোছো তুমি চোখে জল মোছো। কিন্তু আমি আমার পুরো বগল আছে শয়তানটা কি আমাদের সবাইকে শেষ করে দেবে। এবার আমাকে থামতেই হবে। হ্যাঁ নয় আমি কিছুতেই হয়ে যেতে পারবো না। হ্যাঁ আমি তোমাকে বলছি আজ আমি তোমাকে বলছি ওই জানা টুপিয়ে খুন করো। আমি দেবো ঠিকই বলছিস সিদ্ধার্থ, তুই যে আমার এমনি করে আমার কাছে নিয়েছে, তুই তার প্রতিশোধ নিবি। ক্ষমা তুই চুপ করে থাকবি না মা। তুই বল আমার তোমরা সবাই মিলে আমার স্বামীকে মারার প্ল্যান করছো। তোমাদের এই বদল সমর্থ করে আমি সাইডে দাঁড়িয়ে আমি ন্যায়ের পতাকা নিয়ে হাঁটতে বলে স্লোগান দিতে আমি চলে এসেছি তাই না বৌদি? তোমাকে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে আসার জন্য। তোমার এক ছেলে তোমার কাছ থেকে চলে গেল, আজ এই খারাপ ছেলেটা ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছে। আমি যা তুমি জানো না তুমি সেদিন বড়দের অধিকার বোধ থেকে আমার গালে মা গো যেদিন পুলিশের বিচারটা প্রথম করেছিলাম চটটা যদি তুমি সেদিন মানতে তাহলে আমাদের এই তুষার বাবু যেখানে হাত পানা সেদিন যাওয়ার সময় একটা কথা বলেছিলাম না ফুলকি, যে বলার সময় হলে আমি একদিন নিশ্চয়ই বলবো। আজ আমার সেই বলার সময়টা এসেছে। ওই স্কাউন্ডারটার সামনে যদি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা আমি না করতাম তাহলে ওই স্কাউন্ডারটা হয়তো বৌদিকে মেরে হয়তো আমাকেও ছাড়তো না। তাই তো গ্রেফতার করার নাটকটা করে আমি বৌদিকে থানায় নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু কাগজে কোনো কেস আমি সাজাই। খুব ভালো করেছে। এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে বউটা করেছে তাহলে বিশ্বাস করতাম না। সিদ্ধার্থ এত বছর পুলিশের চাকরি করছি, খুনটাকে করতে পারে আর পারে না সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে সিদ্ধার্থ। তাই তো যৌতুক গৃহ থেকে বৌদিকে উদ্ধার করে নিয়ে এসে ওই যৌতুক গৃহে আগুন লাগানোর আগে এই মন্দিরে প্রতিষ্ঠা করতে আনলাম। তুষার বাবু কিন্তু বড় দেরি করে বুঝলে। জানি আর সেই জন্যই বলছি আমি ক্ষমা চাইতে পারি না, আমি কোনো ক্ষমার যোগ্য নই। যা শাস্তি আপনারা দিতে চান আমি সে শাস্তি মাথা পেতে বলুন আমাকে কি শাস্তি দিতে চান বলুন। না আমি জানি আমরা
তোমাকে তাহলে কেন আমাদের এত আমি ওই ঠাকুরের ঘরে গিয়ে আরো বলবো, ঠাকুর আমাদের ঘরে যদি তুমি এত অন্যায় অত্যাচার করো তাহলে তোমাকে একদিন তোমার চোখে উঠে যাবে। কেন করো তোমরা পুজো? কেন করো? আমরা তাই এই প্রশংসাতুরা মায়ের অভিশাপ দেখতে পারবো তোকে তোমার আমাকে একটু দেখ। যা 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 গড আল্লাহ ভগবান, দিদিমণি তুমি কোনো চিন্তা করো না। ওই মানুষটার চোখের জলে পিছল হয়ে যায়, ওই পিছল পা হড়কি যখন তখন আর উঠে দাঁড়াতে পারবে না। হারামি মাজা ভেঙে গেলে গজা হয়ে যাবে। বৌদি মন কি জানি তোমার খুব কষ্ট এগুলো আমার কাছে কোন মূল্য তুই এত চিন্তা করছিস কেন? স্বামী মারা গেলে স্ত্রীর আশ্বাস মুছে ফেলে এতদিন তাই হয়ে এসেছে। আজ বাংলা আমি আজ আমার এই কপালের সিঁদুর মুছে ফেললাম। তুই দেখিস আজ বিলাস বর্মনের কাছ থেকে আমি সরে গেছি, কাল আমার শাসন নিয়ে যাচ্ছে কোনো লোক থাকবে না। ওকে পোড়া বেচুন কোনো মানুষ আর পাশে থাকবে না। ওর লাশটা ওই শ্মশানে ফেলে দিয়ে শিয়াল শঙ্কুলে ওকে খেতে লজ্জা পাবে। এবার তাহলে আমি আসি ওই বিলাস বর্মনের কাছে। শেষ শাস্তা আপনি কোন আইনের কথা বলছেন অফিসার? সেদিন আমাকে ধর্ষণ করা হয়েছিল, কোথায় ছিল আপনাদের আইন? সেদিন অধিকারী বাবুকে খুন করা হয়েছিল, তখন আপনাদের আইনে প্রমাণ খুঁজতে ব্যস্ত। সেদিন অপরিতাকে কাকা বাবুকে খুন করা হলো, সেদিন আপনাদের আইন হসপিটালে বিশ্রাম ছিল। অফিসার ছোটবেলায় আপনাদের আইন থেকেও দুফোঁটা পোলিও খাওয়াই, তাই আপনাদের আইনটা পঙ্গু হয়ে গেছে। অফিসার আপনাদের আইন কাজ করতো, তাহলে না হতো আমাদের গ্রামে গণহত্যা, সমাজ এখন নেতায় হাহাকার, দিদির ট্রেন তো দেশকে বাঁচাতে গিয়ে বর্তমানে বিচারক শুধু রং দিয়ে বিচার করে। অফিসার তাছাড়া কি বা করেছে বড় যে বিলাসকে অ্যারেস্ট করবেন, আদালত প্রমাণ চাইবে, বলবে তদন্ত কমিশন দিনের পর দিন করে চলবে, প্রমাণ জোগাড় করার চেষ্টা সপ্তাহের পর সপ্তাহ চলবে, আড্ডাবাজি সিদ্ধান্ত চলবে। কালো
আর আমার মতাধিকার সবাই মাথায় করে খবরে ছাপাবে আর গরিব পুরস্কার ঘরে পৌঁছলে তো সেই তারিখ দেবে তারপর কেসটা কি ডিসমিস হয়ে যাবে আপনি খবর কিন্তু সিদ্ধার্থ ঠাকুমা কি ফিরে পাবে তার ছেলেকে আমি কি বলতে পারবো আমার বাবার একটা মানুষের প্রাণ দেখিনি গিয়ে ছুড়ে হয়েছে আমি কি বলতে পারবো আমার সীতাকে? এই যে অফিসার, আমি এসেছি। কোন বর্ডারে আমাকে ডিউটি করতে যেতে হবে? জানেন তো স্যার, আমার পিস্তলটা না সরকার কেড়ে নিয়েছে। তবে আমি সুপারিশ করলে আমি আমার সেই পিস্তলটা ফেরত পেতে পারি। নারায়ণ, এই ধরিত্রীকে যদি ধ্বংস করতে চাই, এই সব মানুষ করে গেলাম স্বাধীনতা। তুমি খবরের কাগজে লিখলে ওই থেকে মানুষের আর কতদিন ছবি রেখেছে মারামাস আর কতদিন সহ্য করবি ওদের অত্যাচার আর কতদিন বুঝে সাংবাদিক, এবার তুমি তোমার লেখা খবর পৌঁছে দাও জনগণের কাছে। আর জনগণ, তুমি বলে ওঠো, তোমার খবর পেয়েছি রানা, পেয়েছি মনের বল, তাই তো আমরা শুরু করেছি বিদ্রোহীর দল। এবার জনগণ, সুরক্ষার জন্য প্রশাসন তৈরি তো? স্যালুট মারছি তোদের, আমি স্যালুট মারছি ভাই। স্বাধীন এবার আমিও হব, বলার কিছু নাই। কি ধরিত্রী মা, আজ সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে, প্রশাসন তোমার পাশে। তুমি ছাড়বে না রণক্ষেত্রের পতাকা, দেবে না সোনার আগে, চালাবে না চালাবে না কোনো অন্ধকারের মুখ চিরে আছে দেখাবো দিনের আলো, মুছে যায় যত আবর্জনা, যত আছে কালো। পায়ে চাপে চাপে হাঁটে কুচকে উঠে ভুলো, স্বাধীনতার শর্ত ফেরাতে মুক্তি যুদ্ধ শুরু করো। আমার বউ ওই পিস্তাকে আমি বিশ্বাস করি ক্ষমতা, অর্থ আর মানুষকে বোকা বানাবার বুদ্ধি। সপু এখন আসছে না, সপু, ওই সপু, ব্রো ভাই ডেকেছো? আরে আজ আমার কেন জানি না আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার নিজের মধ্যে কেউ নেই। হে এত বিশাল সম্পত্তি সব কি হবে? কেউ না থাক, আর তুই তো আছিস। আরে বল, আমি মরে গেলে তুই সব রক্ষা করতে পারবি তো? কর জন্য ছিল বিভাজ্য বাবা, তুমি সলকাল উঠে সুযোগ পেলে চবল মারবে। আমি মরে গেলে তুই সব রক্ষা করতে পারবি তো? ভেবেছিলাম ওই অভিযোগের কাছে রেখে যাবো, ও তো বেঈমানি করলো, তার পুরস্কারও ও পেলো। তুমি কি আমাকে গ্রেফতার করছো? এই শালা পৃথিবীতে যে বেঁচে আছি তোমারই জন্য, তোমার যা নোয়া খেয়েছি করো তার জন্য তোমার সারে জন্ম। আরে সারে কেন তুই কি চুপি সারা আমার পেছন মারা ধান্দা করছিস নাকি? কি যে বলো না গুরু, সব বললাম তার কারণ যা জিনিসের দামপত্র বেড়েছে, হাতে বেশি কিছু না পেলে আব জন্ম আগে উপরে চলে যেতে হবে। আমদানি আমাদের বাড়াতে হবে। হয়ে যাবে
যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। আজ রাতে কারখানা গোড়া গোড়া দুলারি রাতে গায়ে গায়ে কাটবে। ঠিক ঠিক রাত্রি দুটোই মন্ত্রী হয়ে গেছে। গুরু, হঠাৎ এই গ্রামের কারখানাতে এত রান্নার গ্যাস, শহরের রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল এখন সজাগ দৃষ্টি রাখছে। পত্রবেশী কালেবাজারি দল এমন খবর আছে আমাদের হাতে হাত দিয়ে লুকিয়ে রাখছে কোটি কোটি টাকা মাল। তৈরি করছে কৃত্রিম অভাব। আর এই সুযোগে আমিও লাভ করছি গাড়ি প্রতি লক্ষ লক্ষ টাকা। তোকে যে জন্য আমার টাকা, তুই আমার বাগান বাড়িতে সব ব্যবস্থা করে রাখ। ইলিশ খাওয়ার জন্য ভালো পরিবেশ চাই। ইলিশ মাছের যে কাটা গুরু, তার থেকে দেশি রুই কাতলা ভালো ছিল কিনা? ওই প্রশান্ত বলে গেছে এটা নাকি বাংলা বাঙালি গুরু গুরু, ওই সনাতন সম্বন্ধে আমার সন্দেহ আছে। আর ওই মেয়ে সারাই বাংলাদেশ জানান করছে মলটা বড় বড় আওয়াজ এই বাবা সব মানুষকে এবারে এক চট করে বলতে হবে, যদি যদি ডাক শুনে কেউ না এবার আমাদের গাইতে হবে, যারা তোর ঘর ভেঙেছে স্মরণে আছে, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সঙ্গীতে। তোমরা সকলে এক হও, দেখবে বিলাস বাবুর বিশাল ক্ষমতা সব হারিয়ে যাচ্ছে। এখন তোমাদের হাতে হাত বাড়াবে, তা না হলে ওই দেশীয় বহিরাগতরা লুটে মুটে তোমাদের সর্বনাশ করে দেবে। আমার কান্দি ভাই কান্দি কান্দি চলে গেছে। বুঝি না, আমি বুঝি ফুটি, একেবারে ফুটি ফাটার মতো মাথাটাকে এমন খেলাবো, পুরো ফুটি ফাটা করে ছাড়বো। যে আমাদের সুখের সংসারটাকে আজ শ্মশানে পরিণত করেছে, তাকে আমরা কখনো ছাড়বো না। জন্ম মৃত্যু ভগবান ঠিক করে ওই বিলাস মনকে আমি কিছুতেই ছাড় ওই বিলাস মনকে আমি নিজের হাতে শেষ করে দেব। বল কখন কি ছদ্মবেশে তুই আমাকে বিলাস মনের কাছে নিয়ে যাবি? আগামীকাল নবীপুরের প্লাস্টারাতে তোকে একা যেতে দেবো না, আমি সঙ্গে যাব। নেট দেখে কেউ করিস না ভাই, আরামে সূর্য হাসে। ওরে করবি চিন্তা করিস না, বিলাস মারবো অট্টালিকা ধ্বংস খুশি হবে। আমি তোকে আশীর্বাদ করছি, যদি পৃথিবীকে বাবা আমার ধর্ম জয় 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 ধর্মের ফল বাতাসে নড়ে না, তাকে নাড়া দিতে হয়। তাই আমাদের চাই লোকবল ও বাহুবল। আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, লড়াই করে জিততে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। না, আমরা আর মুখ বুজে থাকবো না। ওই বিলাস মনের জেনে নেব। ও টাকার লোভে সবাইকে ভুল পথে নিয়ে যায়। আমরা টাকার লোভ করবো না, আমরা কষ্ট করে বাঁচবো, লোভের মধ্যে ভাসবো না। দেরি তো হলেও তোমাদের একদিন বিবেক চেতনা চেতনা জেগে উঠেছে। এবার দেশের মানুষের ভাষার জন্য শয়তানদের ছাপিয়ে পড়ে। আমি আমার কর্মের প্রকৃত মর্যাদা দেব। সত্যের সঙ্গে সত্য, আমি সাধারণ গল্প লিখব না। কাল যে রাবণ বধ হবে, তা
তৈরি করতে হবে। অন্যায় শাস্তি চাই, চরম শাস্তি। বিলাস বর্মনের মতো শয়তানকে আজ ওর মতো কোটরে ফাঁসি না দিয়ে ওকে সাথে আর বিয়ে কেটে মানে গলা কেটে মারা উচিত। একদম চুপ 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 ছেড়ে ছেড়ে এবার আজকে আমরা সিদ্ধান্ত বাইরে আমাদের জঙ্গল করে নেব শয়তানকে এবার আমরা কিছুতেই ছাড়বো না। এবার আমরা আমাদের ভাগ্যকে জয় জয় করব, ভাগ্যকে জয় জয় করব, ভাগ্যকে জয় জয় করব। সালা কারোর কথার কোনো দাম নেই। আমাকে না 10টার সময় আসতে বলে এখনো কারোর দাম নেই। এদিকে ইলিশ খাবার জন্য আল্লাহ ধরতে শুরু করেছে। এখন যে আমি করি তারপর না হয় গানও গানো। সবু এই সবু মদ নিয়ে আয়, মদ। মদ তো এনেছি গুরু, কিন্তু আমি তো আপনার কথা মতো কেটে ফেলেছিলাম। ইলিশ তুলির কথা কোনো চুনো পুটিও দেখাবে না গুরু। চলো চলো দীঘার দিকে গিয়ে ফুর্তি করে আসি। চলো না গুরু। আগে মদ রাখো। কারখানার ওই দুয়ারি মাল ড্রেসবাজ না এই গ্রাম ছাড়া চলবে না। ওই গ্যাস সিলিন্ডারের যেভাবে দাম বেড়েছে তাতে করে কোনো যদি যে আমার 9,000 সিলিন্ডার তাহলে সরকারের গোবরা বলবে যায় তো সবু তুই কিন্তু ওই গেটের চাবি কাউকে দিবি না। ওই গেটের অফিসে চাবি তো কাউকে দিবি না। সবু
ওইখানে ফেললো আছে গুরু তুই সব পয়েন্ট মনে রাখবে তুমি ধীরে সামনে থাকো তোমার কাছে আচ্ছা বলছিল এই সালা বনে কাছে চলো আমরা যাব করমি আমাকে ঢুকতে দেব না এই বন্ধুর দিয়ে আমি তোমার মনে মজা করো দাও দাও দেখে রে বন্ধুটা ঠিকঠাক আছে কিনা सब ঠিকঠাক বানা করে দে চপু তোর প্রতি আমার যে ভরসা আছে ওইটা ওইদিকে দুটো মাথা দেখা যাচ্ছে আরে যা যা রে যা যা তুই ওখানে দেখ গার্ড দে যেন করে ভেতরে না পারে ওকে বস গুরু এই নাও তোমার বন্দুকটা আমি ওই দিকটা দেখে নিচ্ছি গুরু এই নাও চলি বস Sorry for my late. I am very sorry for my very late. অত দেরি করে এলে তাও তুমি একা এলে কারণটা কি হে রেলগাড়ি স্যার রেলগাড়ি ঠিক সময় চলছে না ঠিক সময় কিভাবে পৌঁছাবে 1 ঘন্টা 31 মিনিট লেট কেন রেলগাড়ি ঠিক সময় চলছে না কি করে চলবে স্যার দিনে রাতে রেলগাড়ি পাঠাচ্ছে আর কোথায় কখন কিভাবে কেন চলবে গাড়িগুলো বুঝে উঠতে পারছে না তাই তোমার মাথা ও রেলগাড়ি আর ওই জাহাজ আরে বাংলাদেশের ফুলকির আইডিয়া ঠিক আছে দেরি করতে বলে মাল খেয়ে 50% কে নিয়ে গেছে বিলাস তোর উপরে যা টিকিট কনফার্ম হয়ে গেছে কই আমার ইলিশ কই ইলিশ আমার তুমি জানো কি বলে ওই তোর পুরি আমি আগে ও ঢাবা খাওয়া আমি জীবনে কোনদিন কোনটা খেলা খেলি না এখনি ইলিশ লাফাতে এসে যাবে মুন্নি বদনাম হই यार तेरे मुन्नी बदनाम होई यार मुन्नी
আমি এবার তোর পরে পরে যত চলে চলে কামড় কামড়িছে মনে রাখবি না শয়তান পাপ পাপ তোর পাপ বেশ করে না আমার কাছে কোন পিস্তল আছে আমার কাছে যে বাধা দিতে আসবে তাকেই আমি গুলি করে মারবো নো 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 কি করে বের হবে অনেক আগে স্বপনকে দিয়ে তোর এই আসল বন্ধুত্ব পুলিশ বের করেছি তোর কাছে এখন যেটা আছে এটা নকল স্বপনকে বস করে রেখেছি টাকা ফেলে আমরা মানবিকতা চাপ দিয়ে সততার ছিপ ফেলে মনুষ্যত্বের ইনজেকশন দিয়ে ওকে আবার আমরা সৎ পথে নামিয়েছি সে আর অসৎ নয় সে এখন সৎ তাই তুই নিজেই গেছে পুলিশের কাছে সারেন্ডার করতে এবার তোর কি হবে ভাব রে শয়তান পালাবার কোনো পথ নেই শয়তান তোর পালাবার কোনো পথ নেই তুই আমার বোনকে সর্বনাশ করেছিস আমাদের পথে বসেছিস এরপর এই নে হাত খোলে তুই আমার ইজ্জত নষ্ট করছিস তাই না রে শয়তান এবার তোকে দেব আমি তোর জীবনের চরম শাস্তি তাতে আমি কি আমার সীতাকে ফেরত পাবো আমি এই খালি কথা বলে বলতে পারবো সত্য মেয়ে বোঝাইতে নারায়ণদা ও যে ওর কোন সত্যটাকে হারিয়ে ফেলেছে নারায়ণদা তিস্তা তুমি আমাকে বাঁচাও তিস্তা তুমি আমাকে বাঁচাও আমি তোমার ভাই তোমাকে বাঁচাবে তুমি বেঁচে আছো কেন সেটাই বুঝতে পারছি না কি আর কত বলবি ওষুধ ধরে চলে এসেছে ওই দেবী দশটা পূজা করে ওষুধের জন্য দেবতারা অস্ত্র দিয়েছিল আমি আমার সামনে জগজগা তোর আই অস্ত্র নিয়ে হাতে আমি তোমাকে বারণ করে এসেছি কিন্তু আজ আমি তোমাকে বলছি ওই পিস্তল অস্ত্রে তুমি জানো শেষ করে দাও এবার বুঝতে পারছি এ হলো কলিযুগের ওষুধ তাহলে দেরি করছো কেন ওই শোনো ঢাকিরা ঢাক বাজাচ্ছে মন্দিরে ঘন্টা বাজছে ওষুধ নিধন করবো তুমি কি করলে ফুলকে তুমি কি করলে আমার নিচে তৈরি করা আদালতে ওই শয়তানটাকে আমি বিচার চাই এ হলো নারী নির্যাতনের চরম বিচার অনেক কাজ করছি ঘুষ না খেয়ে সর্বসর্বগুলো বাঁচা করতে যাব এসপি সাহেব বলে তোমার যদি সাজা হয় আমি সামনে অবস্থায় যাব হ্যাঁ স্যার আমিও যাব আমাদের সাথে আমাদের সবাই যাব এসপি সাহেবের কাছে চলুন দর্শকরা মন দিয়ে শুনুন এখনো একটা দৃশ্য বাকি আছে ফুলকি চলো আমরা কলকাতা চলে যাই নতুন পরিচয় পাচ্ছি না সিদ্ধার্থ না আর ছি হয় না এই ঘিরা আমি সব তোমার কাছে যেতে পারবো না
সমাজের কাছে আমি ধর্ষিতা। যতই আমি অসুরের বিরুদ্ধে অসুর নিধন যজ্ঞ করি, আমার হৃদয়টা নিয়ে তোমার মতো দেবতাকে যে আমি স্পর্শ করতে পারবো না। নারীরা যাকে ভালোবাসে তাকে যে দেবতার আসনে বসাই, তুমি যে আমার দেবতা, তাই তোমাকে দেবতা করে আমি তোমার থেকে অনেক দূরে সরে সরে ভালোবাসি না তো তোমার জীবন থেকে আমি চলে গেলাম। লজ্জা জানি জানি মাথায় নিয়ে আমাকে বিচ্ছেদ হবে না। এই লজ্জা মাথায় নিয়ে তুমি একা মরতে পারো না, তুমি একা মরতে পারো না। এই লজ্জা নাই, তোমার একা নয়। তুমি একা কিছুতেই মরতে পারবে না। তোমার সাথে আমিও নিজেকে শেষ করে দেবো। সিদ্ধান্ত সিদ্ধান্ত কাঁদে ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে ঘুরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে প্রিয়া রে প্রিয়া রে।